প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন খান, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, করোনা আক্রমণে বাংলাদেশের অবস্থা আজকে খুব নাজুক। তবে আমরা বিশ্বাস করি একটা সময়ের ব্যবধানে অবশ্যই এই অবস্থা থেকে উত্তরণ পাব। আর এই বিপদকালীন সময়টুকুতে আমাদের প্রত্যেককে নিরাপদে রাখতে হবে। সেই জন্য সদা সর্বদা ঘরে থাকতে হবে। তোমাদের প্রতি আমার নির্দেশনা হচ্ছে সদা সর্বদা ঘরে থাকবা, আল্লাহ পাকের কাছে বেশি করে দোয়া করবা যেন অতি দ্রুতই আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে সম্ভাবনা বা প্রবাবিলিটি। এই টপিকের উপর এর আগে আমি 6টি ক্লাস নিয়েছি। আজকে আমার 7ম ক্লাস। আজকের ক্লাসে আমরা ক্রিয়েটিভ নিয়ে বা সৃজনশীল নিয়ে আলোচনা করব। আসো মূল আলোচনায় চলে যাই। আমি একটি সৃজনশীল প্রশ্ন বোর্ডে লিখছি, দেখো। দৃশ্যকল্প 1, তুলি ও পলির এককভাবে একটি অঙ্ক সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে 1/3 এবং 1/4। দৃশ্যকল্প 2-এ একটা গণসংখ্যা নিবিষণ সারণী দেওয়া আছে। কোনতে বলা হয়েছে একটি ব্যাগে 4টি সাদা এবং 5টি কালো বল আছে। নিরপেক্ষভাবে 3টি বল তোলা হলে 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। কটা দৃশ্যকল্প 1, 2 কারোর সাথে কোনো সম্পর্ক নাই। আসো আমরা সমাধান করব। সমাধান করার ক্ষেত্রে প্রথমত যে জিনিসগুলো দেয়া আছে এগুলো লিখবো। দেখো দেওয়া আছে সাদা বল 4টি, কালো বল 5টি, মোট বল 9টি। এই জিনিসগুলো প্রশ্নে দেয়া আছে। তাহলে যেগুলো দেয়া আছে এগুলো আমরা শুরুতে কি করব, লিখে ফেলবো। এখন আসো আমাদেরকে পেতে বলছে কি বা আমাদেরকে কি বের করতে হবে, সেটা হচ্ছে নিরপেক্ষভাবে 3টি বল তোলা হলে 3টি বলই কি কালো হওয়ার সম্ভাবনা। তাহলে বল তুলতে হবে কয়টা, 3টা। দেখো 9টি বল হতে 3টি বল তোলার উপায় 9C3। তার মানে 9টা থেকে আমাদেরকে 3টা বল তুলতে হবে। 3টা বল তোলার উপায় কি, 9C। 9টি বল হতে 9টি বল হতে 3টি বল তোলার উপায় 9C3। এই জিনিসটা না লিখলে হয়, ধীরে ধীরে আমরা করে ফেলি, তাও সমস্যা নাই। দেখো সুতরাং 3টি বল উঠালে 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা, মোট বল 9টা, উঠাবো 3টা। মোট বল 9টা, উঠাবো 3টা। যে 3টা বল উঠাবো এই 3টা বলই হতে হবে কালো। দেখো কালো বল আমাদের হাতে আছে কয়টা, 5টা। উঠাবো কয়টা, 3টা। কালো বল আছে 5টা, উঠাবো 3টা। এখন যদি আমি 5C3/9C3 ক্যালকুলেটরে ক্লিক করি, দেখো রেজাল্ট কি বলে। উপরে হচ্ছে 5C3, 5C3 মান হচ্ছে 10, আর নিচে হচ্ছে 9C3।
9c-র মান হচ্ছে 84। এটাকে যদি আমরা কাটতে চাই, 2 দ্বারা কাটা গেলে 5/42, এটা হচ্ছে আমার অ্যানসার। আমি আরেকবার বলছি, খেয়াল করো। দেখো, তোমাদের কারো কারো মনে ইতিমধ্যে প্রশ্ন যাচ্ছে, স্যার যখন আমরা একটি বল কালো পাওয়ার কথা চিন্তা করতাম যে একটি বল কালো পেতে হলে সম্ভাবনাটা কিরকম হবে, তখন আমরা লিখতাম কি 5/9। এখন তোমাদের মনে প্রশ্ন আছে, স্যার এখানে সি কেন ইউজ করলেন আর 3 কেন ইউজ করলেন? দেখো, যখন একটা বল উঠাইতাম তখন সেটা হইতো কি 5c1, নিচে কত 9c1। 5c1 এর মান 5ই, সেই জন্য আমরা 5 লিখতাম। 9c1 এর মান 9ই, সেই জন্য আমরা 9 লিখতাম। সি আর সি কেন? কারণ বাছাই করা হয় সমাবেশে, আমরা জানি যে বাছাই করলে সেটাকে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে যে দুইটা বল উঠানো হতো তখন আমরা কি লিখতাম 9c2। এরপরে ওই দুইটা বল উঠাইতে হলে দুইটা বল কোন কালারের পেতে আমাদেরকে জিজ্ঞেস করে, সেই কালারটা উপরে আসবে। যদি বলে দুইটা বল উঠানো হলো, দুইটা বলই সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে কি লিখতাম এখানে 4c2, নিচে 9c2। আর একটা হইলে 5c1 9c1 লিখার দরকার হচ্ছে না। কিন্তু এই প্রশ্নে কি বলছে, তিনটা বল উঠাতে হবে, সেই জন্য নিচে হচ্ছে 9c3, উপরে পেতে বলছে কালো বল, সেই জন্য 5c3। আমরা ক্যালকুলেটর ইউজ করে রেজাল্ট যা পাইছি সেটাই অ্যানসার। আশা করি বুঝতে পারছো। আমরা খতে যাব। দেখো, খতে কি বলছে, তুলি ও পলির একত্রে অঙ্কটির সমাধান করতে পারার সম্ভাবনা। আসো, দড়ি তুলির অঙ্কটি সমাধান করার ঘটনা এ। সুতরাং তুলির অঙ্কটি সমাধান করার সম্ভাবনা প্রবাবিলিটি এ সমান কত দেওয়া আছে 1/3। এরপরে পলির অঙ্কটি সমাধান করার ঘটনা আমরা ধরলাম বি। সুতরাং পলির অঙ্কটি সমাধান করার ঘটনা সম্ভাবনা, সমাধান করার কি সম্ভাবনা, probability of b, ওইটা কত দেওয়া আছে 1/4। দেখো, তুলির অঙ্কটি সমাধান করার ঘটনাকে আমরা ধরছি এ, তাহলে সম্ভাবনা দেওয়া আছে কত 1/3, তাহলে probability of a সমান কত 1/3। একইভাবে যদি পলির অঙ্কটির সমাধান করার ঘটনা বি হয়, তাহলে পলির অঙ্কটির সমাধান করার সম্ভাবনা probability of b এর মান কত 1/4। এখানে এ বি যে দুইটা ঘটনা আমরা কনসিডার করছি, বা তুলি এবং পলির অঙ্ক করার যে ঘটনা, এই দুইটা ঘটনা কিন্তু পরস্পর স্বাধীন। পরস্পর কি স্বাধীন। তাহলে লিখতে পারি আমরা এখানে এ ও বি দুটি ঘটনা স্বাধীন বলে probability of a intersection b এর পরিবর্তে লিখতে পারি probability of a into probability of b। দেখো, probability of a intersection b এর পরিবর্তে লিখতে পারলে এখানে বলে এর মান কত 1/3 into 1/4, তাহলে কত হলো 1/3।
12। আচ্ছা, খেয়াল করো। সুতরাং সুতরাং তুলীয় পলির একত্রে অঙ্কটি সমাধান করার সম্ভাবনা probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B। এটা আমরা জানি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সংযোগ সূত্র। আচ্ছা, তাহলে আর কারো মনে প্রশ্ন আসতে পারে, স্যার এটা অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সংযোগ সূত্র কেন ইউজ করছেন? আমরা জানি দুটি ঘটনা একই সাথে স্বাধীন ও বর্জনশীল হতে পারে না, সেজন্য ডেফিনেটলি কি অবর্জনশীল ঘটনা। আচ্ছা, আর কারো মনে প্রশ্ন হচ্ছে, স্যার এগুলো স্বাধীন কেমনে হইল? দেখো, এখানে তো একে অপরের উপর নির্ভরশীল না, বলে নাই যে সে করতে পারলে সে করবে বা তার সাপেক্ষে সে করবে, সুতরাং তারা স্বাধীন ঘটনা। আচ্ছা, এখন আমরা এইখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। দেখো, probability of A এর মান জানি আমরা 1/3, probability of B এর মান জানি 1/4, probability of A intersection B এর মান জানি 1/12। তাহলে আসো আমরা যদি লসাগু করি কত হয়? 12। 4 plus 3 minus 1, that means কত হয়? দেখো, 4 আর 3 7, 7 থেকে একবার দিলে 6, 6/12, that means অ্যানসার হচ্ছে কত? হাফ। এটাই তোমাদের অ্যানসার। আমি আরেকবার বলছি, জাস্ট দেখো, ধরলাম পলির অঙ্ক করার ঘটনাটা হচ্ছে তুলির অঙ্ক করার ঘটনা 1, তার সম্ভাবনা প্রবাবিলিটি অফ A, আর পলির ঘটনা ধরছি B, তার সম্ভাবনা প্রবাবিলিটি অফ B। এখানে A ও B দুটি ঘটনা স্বাধীন, কারণ একে অপরের উপর কোনোভাবেই কি নির্ভরশীল না, বা একটা করে তার সাপেক্ষে সে করবে ওরকম না। তাহলে probability of A intersection B এর মান probability of A into probability of B, আমরা সূত্রটা জানি, দুটি ঘটনা স্বাধীন হলে বের করলাম। এখন তুলীয় পলির একত্রে অঙ্কটির সমাধান করার সম্ভাবনা probability of A union B এর সূত্র লিখছি, ডাটাগুলো বসিয়ে দিছি, অ্যানসারটা চলে আসছে। আশা করি বুঝতে পারছো। দেখো, গ নাম্বার বলা হয়েছিল যে দৃশ্যকল্প 2 হতে চতুর্থক ব্যবধান নির্ণয় করো। তাহলে আমি কাজের সুবিধার জন্য বাকি জিনিসগুলো মুছে দিছি, শুধু দৃশ্যকল্প 2টা বোর্ডে রাখছি। তাহলে চতুর্থক ব্যবধান নির্ণয়ের সারণী আমরা নিচে দেখালাম। সেক্ষেত্রে যে জিনিসগুলো প্রশ্নে দেয়াই আছে ওগুলো আমি আগে লিখে ফেলছি। দেয়া আছে কি শ্রেণীব্যক্তি, আর দেয়া আছে কি গণক সংখ্যা। শ্রেণীব্যক্তিগুলো আমি লিখলাম, গণক সংখ্যাগুলো যেগুলো দেয়া আছে সেগুলো আমি লিখলাম। খেয়াল করো, আমি এমন একটা অঙ্ক চয়েস করছি যেখানে তোমাদের আরেকটু এক্সট্রা কাজ করতে হচ্ছে, সেটা হচ্ছে যে শ্রেণীব্যক্তিগুলো দেয়া আছে ওই শ্রেণীব্যক্তিগুলো বিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, কিন্তু আমাদের দরকার হচ্ছে কি অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। তোমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি কেমনে বানাইতে হয় সেটা নবম দশম শ্রেণীতেও শিখছো। আমি আবার মনে করিয়ে দেওয়ার জন্য ওরকম একটা অঙ্কই চয়েস করছি যেখানে তোমাকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি নির্ণয় করতে হবে। তাহলে আসো অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি লিখবো। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি তাহলে কত হবে? দেখো, 9.5 minus 16.5, তাহলে 16.5 minus 3, ব্যবধানটা কত হবে? 22.5। এটা কি 9.5 থেকে 16.5, 16.5 থেকে 22.5, এটা হলো 22.5 থেকে 28.5।
28.5 থেকে 24.5, 24.5 থেকে 40.5, 40.5 থেকে 46.5, দেন 46.5 থেকে 52.5। তাহলে দেখো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীবিভক্তি নির্ণয় করে ফেললাম। এখন আরেকটা কলাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা তোমরা জানো, জাস্ট গণসংখ্যাগুলো যোগ দিতে হবে। কত হয় 5, তাহলে 4 + 5 মানে কি 9, 9 + 10 হচ্ছে 19, 19 + 12 মানে 31, 31 + 8 মানে হচ্ছে 39, 39 + 4 মানে হচ্ছে 43, 43 + 7 মানে হচ্ছে কি 50। তাহলে মোট গণসংখ্যা কত 50। এখন আমাকে বের করতে হবে চতুর্থক ব্যবধান। চতুর্থক ব্যবধানের মোট সূত্র আগে মাথায় নিয়ে আসো। চতুর্থক ব্যবধানের মোট সূত্র হচ্ছে এরকম, দেখো চতুর্থক ব্যবধান সমান আমরা জানি Q3 - Q1, Q3 - Q1 / 2। এটা হচ্ছে চতুর্থক ব্যবধানের সূত্র, এটা মাথায় আনলাম। এখন দেখো Q3 Q1 লাগবে, তাহলে আবার Q1 এর সূত্রটা কি বলো? Q1 সমান আমরা জানি L + n/4 - FC, নিচে হচ্ছে FQ * C। আচ্ছা, তাহলে আমাকে Q1 এবং Q3 আগে বের করতে হবে। আমি Q1 এর সূত্রটা লিখলাম। Q3 সূত্র হচ্ছে জাস্ট এখানে হবে 3n/4, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে আগে আমরা Q1 বের করব। তাহলে Q1 বের করতে হলে আমাকে এই সূত্রতে বা এই ফর্মুলাতে যে জিনিসগুলো লাগে এগুলো আমাকে চিহ্নিত করতে হবে। কি লাগে? L এর মান। হ্যাঁ, L এর মান লাগবে, L এর মান লাগবে, তারপরে লাগবে আমাদের FC, FQ এবং C। তাহলে এই জিনিসগুলো এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে Lটা কি? Lটা হচ্ছে চতুর্থক শ্রেণীর, যে চতুর্থক শ্রেণীটা, যে চতুর্থকটা বের করব ওই চতুর্থক শ্রেণী কি নিম্ন সীমা। আচ্ছা আসো, তাহলে এখন আমরা Q1 এর হিসাব করব। দেখো আমি যদি দেখি Q1 এর জন্য এটা কিন্তু আমাদের অঙ্কের অংশ না, এটা আমাদের এই সূত্রগুলো আমাদের লাগতেছে, পরে আমরা দেখব। দেখো Q1 এর জন্য দেখো n/4 বা 50/4 তম পদ ইকুয়াল টু 12.5 তম পদে, হ্যাঁ 12.1 তম পদ। এততম পদ যে n/4 বা 50/4 তম পদ বা 12.50 তম পদ যে শ্রেণীবিভক্তিতে আছে ওইটি হচ্ছে কি প্রথম চতুর্থকের শ্রেণীবিভক্তি। তাহলে দেখো তো 50/4 বা 12.5, 12.5 এই মানটা ক্রমযোজিতর এই মানটা কোন শ্রেণী বা কোন ঘরে আছে? দেখো এই পর্যন্ত বলা হচ্ছে 9, তাহলে এই ঘরটাতে আছে। দ্যাট মিন্স তাহলে আমাদের 22.5 থেকে
28.5 হচ্ছে প্রথম চতুর্থক শ্রেণী, প্রথম চতুর্থক শ্রেণী, প্রথম চতুর্থক শ্রেণী। সুতরাং L ইকুয়াল টু কত? L হচ্ছে চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে L এর মান আমরা পাচ্ছি কত? 22.5। আর FC টা কি জিনিস? FC হচ্ছে চতুর্থক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এটা হচ্ছে চতুর্থক শ্রেণী, তাহলে তার পূর্ববর্তী বা আগের শ্রেণীর গণসংখ্যা কত? 9। FC হচ্ছে 9। আর FQ টা কি? FQ হচ্ছে ওই চতুর্থক শ্রেণীর গণসংখ্যা। তাহলে চতুর্থ শ্রেণী আমাদের কোনটা? ওই 22.5 থেকে 28.5, ওই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10। আর সিটা কি জিনিস? সি হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে দেখো 10 থেকে 16 পর্যন্ত শ্রেণী ব্যবধান কত? 6। 10 থেকে 16 পর্যন্ত শ্রেণী ব্যবধান হচ্ছে 6। আচ্ছা, সুতরাং ওই Q1 ইকুয়াল টু L প্লাস n/4 মাইনাস FC ডিভাইডেড বাই FQ ইনটু C। আমরা এই সূত্রটা লিখলাম। লিখার পরে এখন তুমি ভ্যালুগুলো বসিয়ে দাও। L এর মান কত পাইছি আমরা? 22.5 প্লাস n/4 এর মান পাইছি আমরা 12.5 মাইনাস FC কত বলো? 9। নিচে কত? FQ 10 ইনটু C এর মান কত? 6। তাহলে আসো 22.5 এইটুকু আমরা হিসাব করব। তাহলে কি করব দেখো, 12.5 মাইনাস হচ্ছে 9, এইটাকে আমরা ভাগ করব কি দ্বারা বলো? ভাগ করব আমরা 10 দ্বারা। তাহলে ভাগ 10, এটাকে ইনটু করব 6 দ্বারা। তাহলে রেজাল্টটা কত পাইলাম বলো? 12.5 মাইনাস 9 ভাগ 10, এই রেজাল্টটাকে আমরা গুণ করব 6 দ্বারা। তাহলে এটা রেজাল্ট আসছে কত? 2.1। রেজাল্ট কত আসছে বলো? 2.1। ফাইনালি তাহলে কত হলো? 24.6। এটা কার মান পাইছি আমরা? Q1 এর মান। ঠিক একই ভাবে আমরা Q3 বের করব। আমি আরেকবার বলছি, Q1 এর জন্য n/4 বা 50/4 তম বা 12 তম পদটা আমাদেরকে বের করতে হবে। দেন এই 12.5 ক্রমযোজিত মানটা যে ঘরে আছে, যে সারিতে আছে, ওই সারিটাই হচ্ছে কি? ওই প্রথম চতুর্থকের শ্রেণী ব্যবধান আমরা পাই। তাহলে এই কথাটা তোমরা এখানে লিখতেও পারো যে 12.5 তম পদটি যে শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যায় আছে, সেটাই হচ্ছে কি তার চতুর্থ শ্রেণী। আচ্ছা, আমরা Q1 বের করে ফেললাম। ঠিক একই ভাবে আমরা বের করব Q3। আসো, দেখো এখন Q3 এর জন্য কি লিখব বলো? 3n/4 বা 3 × 50/4
তম পদ ইকুয়াল টু, তাহলে আসো 12.5 এটাকে শুধুমাত্র 3 দ্বারা গুণ, তাহলে দাঁড়াইলো কত দেখো 37.5। এটা কত হলো 37.5, কারণ n/4 এর মান জানি আমরা 12.5, এটাকে 3 দ্বারা গুণ করলে হচ্ছে 37.5। এই 37.5 ক্রমযোজিত যে গড়টাকে সমর্থন করে ওই গড় বরাবর সারিতে যে শ্রেণী ব্যক্তি আছে সেই শ্রেণী ব্যক্তিটা হচ্ছে তৃতীয় চতুর্থকের শ্রেণী ব্যক্তি। তাহলে দেখো এইখানে এই গড় পর্যন্ত এটা আছে 31, আমাদের এখানে পাইছি কত 37.5, তাহলে এই গড়টাকে সমর্থন করছে। এই গড় বরাবর শ্রেণী ব্যক্তি কোনটা 34.5 থেকে 40.5। তাহলে তৃতীয় চতুর্থ শ্রেণী লিখতে পারি আমরা, তৃতীয় চতুর্থ শ্রেণীটা, তৃতীয় চতুর্থ শ্রেণী কোনটা হচ্ছে তাহলে বলো 34.5 থেকে 40.5, এটা 34.5 থেকে 40.5। এখন আমরা ওই যে তৃতীয় চতুর্থ বের করতে হলে, যে তৃতীয় চতুর্থ বের করতে চাই, জাস্ট এখানে কি হবে 3n/4 মাইনাস fc ডিভাইডেড বাই fq ইনটু fc। তার মানে খেয়াল করো এখানে আমাদের l লাগবে, fc লাগবে, fq লাগবে, আর c তো আমরা জানি 6। আসো এখানে l ইকুয়াল টু এই শ্রেণীটার নিম্ন সীমা, তাহলে তৃতীয় চতুর্থকে নিম্ন সীমা হচ্ছে 34.5। fc কি জিনিস? fc হচ্ছে ওই চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর বা আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্রমযোজিত হচ্ছে 39, তার আগেরটা কত 31, তাহলে এখানে fc এর মান হবে 31। আমার দরকার হচ্ছে fq হচ্ছে ওই উক্ত চতুর্থ শ্রেণীর গণসংখ্যা, যে চতুর্থটা আমরা বের করব। তাহলে দেখো তৃতীয় চতুর্থ শ্রেণীটা ছিল 34.5 থেকে 40.5, ওই বরাবর তার বরাবর বা ওই শ্রেণী ব্যক্তির গণসংখ্যা কত 8 এবং c এর মান 6। এটা তো আমরা প্রশ্নের শ্রেণী ব্যক্তি থেকে আইসোলেটেড করতে পারি। সুতরাং ওই Q3 আমরা বের করব, জাস্ট সূত্রটা লিখব, ফর্মুলাটা লিখব L প্লাস 3n/4 মাইনাস fc ডিভাইডেড বাই fq ইনটু c। আচ্ছা, আগের জিনিসগুলো আমরা মুছে ফেললাম। এখানে আমরা কি পেয়েছি? আগে পাইছিলাম Q1 24.6, এটা আশা করি মনে থাকবে। আমরা Q3 কত পেয়েছি? Q1 পেয়েছি 24.6। আচ্ছা দেখো, তাহলে হিসাবটা করো। L এর মান কত 34.5, L কত 34.5 প্লাস L এর মান হচ্ছে 34.5 প্লাস n 3n/4, 3n/4 এর মান পাইছি আমরা 37.5, আর fc কত? fc হচ্ছে 31 ইনটু c। fq কত পেয়েছি 8, তাহলে 34.5 প্লাস, এটা আমরা ক্যালকুলেট করি। আসো
37.5 মাইনাস 31 আমরা পাইলাম কত তাহলে 6.5। এই 6.5 কে আমরা ভাগ করব 8 দ্বারা, তাকে আমরা গুণ করব কত দ্বারা 6 দ্বারা। তাহলে রেজাল্টটা কত হলো বলো 4.875, তাই তো 37.5 মাইনাস হচ্ছে 31, তাই তো এটাকে আমরা গুণ করব 6 দ্বারা, আলটিমেটলি ভাগ করব তাকে 8 দ্বারা। তাহলে রেজাল্টটা পাচ্ছি আমরা 4.875। এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে কত হয় বলো 4.875 তার সাথে যোগ হচ্ছে 34.5, তাহলে রেজাল্ট কত দাঁড়ালো 39.375, 39.375। এটা কার মান Q3 এর মান। দেখো তুমি ইতিমধ্যে Q1 এর মান পেয়েছিলা 24.6, আবার Q3 এর মান পাইছো 39.375। এখন আমরা বের করব কি চতুর্থক ব্যবধান। সুতরাং নির্ণয় চতুর্থক ব্যবধান Q3 ইকুয়াল টু, সূত্র জানি আমরা কি Q3 মাইনাস Q1 বা 2। তাহলে আসো Q3 এর মান পাইছি আমরা 39.375 আর Q1 এর মান পাইছিলাম 24.6 বা 2। তাহলে এটা করো 39.375 মাইনাস 24.6, এই জিনিসটাকে ভাগ করব কি দ্বারা 2 দ্বারা। তাহলে রেজাল্ট কত আসলো বলো 7.3875, এটা আমাদের অ্যানসার। আমি আরেকবার বলছি দেখো চতুর্থক ব্যবধান কঠিন কিছু না, একটু প্রসেসিং বড়। প্রথমত চতুর্থক ব্যবধানের সূত্রটা মাথায় আনতে হবে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2 হলো এটা। এখন প্রশ্ন হচ্ছে স্যার Q1 Q3 কি জিনিস? Q1 হচ্ছে প্রথম চতুর্থক আর Q3 হচ্ছে তৃতীয় চতুর্থক। এখন আমাকে Q1 Q3 বের করতে হবে। Q1 বের করতে হলে এখানে যখন আমরা Q1 লিখবো, এখানে যখন আমরা Q1 এর সূত্র রাখি, যদি আমরা Q1 লিখি তাহলে এখানে থিটা থাকবে না, আর যদি আমরা Q3 লিখি তাহলে এখানে থিটা বসবে। সেম সূত্র। এই সূত্র বসানোর পরে এখানে L টা কি, FC টা কি, FQ টা কি, C টা কি এটা জানতে হবে। L টা হচ্ছে যে চতুর্থক বের করব ওই চতুর্থকের নিম্ন সীমা, FC হচ্ছে যে চতুর্থক বের করব ওই চতুর্থক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, FQ টা হচ্ছে ওই চতুর্থক শ্রেণীর শুধু গণসংখ্যা। FC হচ্ছে আগের শ্রেণীর ক্রমযোজিত, FQ হচ্ছে ওই শ্রেণীর গণসংখ্যা, সিটা হচ্ছে কি শ্রেণী ব্যবধান। তাহলে তুমি এই সূত্রটা মনে থাকলে দুইটাই বের করতে পারছো। ফাইনালি এসে Q3 মাইনাস Q1 বাই 2 লিখে দিলে রেজাল্টটা চলে আসছে। আশা করি বুঝতে পারছো। দেখো তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা বাসায় করবা। দৃশ্যকল্প একে একটা শ্রেণী নিবেশন সারণী দেওয়া আছে, আর দৃশ্যকল্প 2 শর্ত সাপেক্ষে সম্ভাবনা বের করার কথা বলছি আমি। এখানে কোয়াতে যেটা বলা হয়েছে যে এ বি স্বাধীন হবে কি হবে না, এটা জানলে কখন স্বাধীন না সেটা জানলে পরে প্রশ্ন হচ্ছে যে পি এর কোন মানের জন্য এ ও বি কি স্বাধীন হবে। পারবা আশা করি। খতে বলছি চতুর্থক ব্যবধান নির্ণয় করতে হবে দৃশ্যকল্প 1 অনুসারে। দৃশ্যকল্প 1 অনুসারে আজকে করে দিলে ওটা করবা। চতুর্থক ব্যবধান একটু টাফ আছে, প্র্যাকটিস করতে হবে।
আর গতে ওই শর্ত সাপেক্ষে সম্ভাবনা শ্রেণী যদি ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা কত। আশা করি তোমরা বাসায় এগুলো করবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানেই, পরবর্তী দিন পরবর্তী টপিক নিয়ে আলোচনা হতে পারে বা এই টপিকের উপরে আমি এমসিকিউ আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।